দেখতে পারবো ধীরে। তো প্রথম নাম্বারে বলেছি হচ্ছে সেন্টেন্স বা বাক্য। আমরা যে 7টি বিষয় জানবো, আমরা যে 7টি বিষয় দিয়ে শুরু করব, তার প্রথমে রয়েছে যে সেন্টেন্স বা বাক্য। এই বাক্য কি? কতকগুলো শব্দ পাশাপাশি বসে যখন একটি মনের ভাব প্রকাশ করে, তখন তাকে কি বলবো? সেন্টেন্স বা বাক্য বলবো। দেখো এখানে লিখলাম আই, তারপর কি লিখলাম? EAT, ইট। তারপর লিখলাম রাইস, RICE। সবাইকে এই লাইনটা দেখতে পাচ্ছ আমি কি লিখেছি বলো তো? আই আই ইট রাইস। আই ইট রাইস। দেখো অনেক বড় করে লিখেছি, লাইভা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। কথা বলতে হবে কিন্তু। তো কি বললাম? আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আমরা জানি যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। দেখো এই যে আই একটি শব্দ, ইট একটি শব্দ, রাইস একটি শব্দ, এগুলা যদি আমি এলোমেলো করে লিখতাম, রাইস ইট আই, এটা কি কোনো বাক্য হতো? হতো না। কেননা এই বাক্য দ্বারা বা এই সাব মানে ইয়ে দ্বারা কিন্তু মনের কোনো অর্থ বা কোনো কোনো একটা ভাব প্রকাশ পায়নি। কিন্তু আমি যখন বললাম আমি ভাত খাই, মনের একটা সম্পূর্ণ ভাব কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। আমি কি করি? আমি ভাত খাই। তাই বলা হচ্ছে যে পাশাপাশি কতকগুলো শব্দ বসে যখন মনের একটি সুন্দর ভাব প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এই বাক্য হচ্ছে অর্থ অনুসারে, অ্যাকর্ডিং টু মিনিং। আরেক আরেকটা হচ্ছে গঠন অনুসারে। অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, গঠন অনুসারে বাক্য 3 প্রকার, যার বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে দেখব। দ্বিতীয় নাম্বারে আমরা শিখবো হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট। দ্বিতীয় নাম্বারে আমাদেরকে শিখতে হবে সেন্টেন্স কম্পোনেন্ট। রুদ্র কি দেখতে পাচ্ছ? এখানে পড়লে দেখো, আজকে প্রথম দিন তো তোমাদের কাছে হয়তো একটু আনইজি ফিল হতে পারে, স্যার এটা কোথা থেকে কিভাবে পড়াচ্ছে। আমি কিন্তু আমার বাসায় থেকে পড়াচ্ছি, তোমরা যার যার বাসায় থেকে ক্লাস করতেছো। অর্থাৎ এখানে কয়েকটি দিন একটু ক্লাস করো, দেখবা তোমরা ব্যাজে গিয়ে টিচারের কাছে বা বাসায় স্যার এসে যেভাবে পড়ায়, ঠিক তেমনই একটা অনুভূতি, একটা ফিল কিন্তু তোমরা পাবে। আমার কথায় কি বিশ্বাস হয়? আমার ছবি তো দেখতে পারছো, আমাকে প্রশ্ন করতে পারতিছো। তুমি কোনো সমস্যা হলে এখানে লিখে দিলে আমি দেখতে পারবো, আমি লিখে দিলে তুমি দেখতে পারছো। অতএব এটা কিন্তু একেবারে ব্যাজে বা স্যারের পাশে বসে থাকার মতো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সেন্টেন্স কম্পোনেন্ট, আমরা এই ভাষাটা শিখতে গেলে প্রথমে আমরা দেখব সেন্টেন্স কম্পোনেন্ট। দেখো আমি এই গ্রামারটা দেখাবো, পাশাপাশি তোমাদের যে টেক্সট বুক আছে না, প্রত্যেকের বই তো এখন দুইটা, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। প্রত্যেকটা ফার্স্ট বা সেকেন্ড পেপার আমি কভার করার চেষ্টা করব। এবং তোমাদের গ্রামারে যার যে ক্লাসে যে আইটেম গুলো আছে, যেমন 9-এ লাইবার কি কি আছে একটু বলতে পারবা? তোমার গ্রামারের কি কি আইটেম আছে? ট্যাগ কোয়েশ্চেন কি আছে? সরি 7-এ, হ্যাঁ। তোমার 7-এ কি কি রয়েছে সেকেন্ড পেপারে, এটা একটু বলতে পারবা? মানে তোমার গ্রামারে কি কি, মানে সবগুলো। হ্যাঁ, সেকেন্ড পেপারের কথা বলছি। সেকেন্ড গ্রুপের বই তো আসলে দেয় কিন্তু, তো ক্লাস থেকে হচ্ছে ভয়েস চেঞ্জ আর হচ্ছে টেন্স স্ট্রাকচার গুলো করেছে। থ্যাংক ইউ। এটা কি মিজান স্যার করাচ্ছে? না না, মিজান স্যারের ক্লাস হচ্ছে পরে। পরে, আচ্ছা। তো দেখো তোমার যে আইটেম গুলা ক্লাসে করাচ্ছে, ওই আইটেম গুলাই আমি তোমাকে এখানে বুঝাই দিব। আমি নতুন কোনো বার্ডেন, নতুন কোনো বোঝা তৈরি করব না। অর্থাৎ স্যার যদি ভয়েস চেঞ্জ করায়, আমি ওই ভয়েস চেঞ্জটা তোমাকে বুঝাই দিব, যেন তোমার ক্লাসে ওইটা তুমি প্রেজেন্ট করতে পারো সুন্দরভাবে। অর্থাৎ আমার ক্লাসে গ্রামারের যে যে আইটেম থাকে, সেই সেই আইটেম গুলাই, মানে তুমি টিচারের কাছে ব্যাজে তুমি প্রাইভেট পড়ো না, সেখানে যেভাবে করো আমি ঠিক সেভাবেই তোমাকে সেই বিষয়গুলো দেখিয়ে দিব। এবং একটা সহজ ব্যাপার হচ্ছে, তোমার অতিরিক্ত কোনো কিছু আমি করাবো না। এই ভাষাটা শিখতে গেলে জাস্ট আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। এখানে অতিরিক্ত, যেমন তোমার 7-এ সম্ভবত ন্যারেশন বা প্যাসেজ ন্যারেশন নাই, আমি প্যাসেজ ন্যারেশন তোমাকে করাবো না। যে বিষয়গুলো আমার এখন লাগবে না, সেগুলো করে আমার মাথার ভিতরে অতিরিক্ত কোনো বোঝা আনবো না। তো আজকের ক্লাসটি আমার মতো করে নিব, পরের ক্লাসগুলো তোমরা যেভাবে বলবা ঠিক সেইভাবে নিব। আর ক্লাস টাইমটা, শিডিউলটা সবকিছুই আস্তে আস্তে তোমার সাথে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এখানে বিষয়টা হচ্ছে যে আজকে নতুন শুরু করেছি তো, আরো 1-2 জন সম্ভবত ছিল, মোট 5 জন, তোমরা আজকে 3 জন দেখতে পাচ্ছি। এই 5 জন নিয়েই তোমাদের এই ব্যাচটা আমি পরিচালনা করব। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমার কাছে করবা, এবং না বুঝে কখনো বলবা না স্যার আমি বুঝেছি। কেননা আমি বলেছিলাম তোমাদের, তোমাদের স্কুলে যখন গিয়েছিলাম সৌমেন স্যারের সঙ্গে, যে জীবনে 3টা জায়গায় কখনো লজ্জা করতে নেই। একটি হচ্ছে টিচারের কাছ থেকে পড়া বুঝে নেওয়ার সময়, দ্বিতীয় কথা হচ্ছে ডক্টরের কাছে গিয়ে নিজের রোগের বর্ণনা দেওয়ার সময়, তৃতীয় হচ্ছে খাওয়ার টেবিলে বসে। তুমি যদি আত্মীয় বাড়িতে গিয়ে পেট চুরি করে খাও, পেট চুরি করে খাওয়া বোঝো? সে তোমার পাতে, মনে করো তোমার প্লেটে
আম, ভাত দিচ্ছে কি সবজি দিচ্ছে, তুমি লজ্জার খাতিরে বললে কি যে ঠিক আছে আর দেবেন না আর দেবেন না, এটা তোমার পেটে কিন্তু ক্ষুধা থেকে গেল, ক্ষতিটা কিন্তু তোমারই হবে। তো টিচারের কাছে কখনো লজ্জা করতে নেই। দেখো আমি এখন আমার মূল জায়গায় চলে আসি। সেন্টেন্স কম্পোনেন্ট, এটার উপকরণ, বাক্যের উপকরণ, এই বাক্যের উপকরণটা কেমন, বাক্যের উপকরণ কি, এই জায়গাটা আমি একটু দেখাবো। এটা পড়ো তো লাইবা, বাক্য সম্পর্কে ধারণা পাওয়ার পর একটু পড়ে ফেলো। পড়বো এটা? হ্যাঁ এটা তুমি পড়ো। বাক্য সম্পর্কে ধারণা পাওয়ার পর আমাদের বাক্যের উপকরণ সম্পর্কে জানতে হবে। অর্থাৎ একটি বাক্য কোন অংশটি সাবজেক্ট বা কর্তা, কোন অংশটি ভার বা ক্রিয়া, কোন অংশটি অবজেক্ট বা কর্ম, এছাড়াও এগুলো নির্ধারণ করা শিখতে হবে। তাহলে আমরা একটি বাক্য সঠিকভাবে তৈরি করতে পারবো। সুন্দর, থ্যাঙ্কস এ লট। আমি কি পড়লাম? বাক্য সম্পর্কে ধারণা পাওয়ার পর আমাদের বাক্যের উপকরণ সম্পর্কে জানতে হবে। অর্থাৎ একটি বাক্যের কোন অংশটি সাবজেক্ট বা কর্তা, কোন অংশটি ভার্ব বা ক্রিয়া, কোন অংশটি অবজেক্ট বা কর্ম, এছাড়া এগুলো আমাদেরকে নির্ধারণ করা শিখতে হবে, তাহলে আমরা একটি বাক্য সঠিকভাবে তৈরি করতে পারবো। আচ্ছা, বাংলায় যেমন কর্তা ক্রিয়া কর্ম থাকে না, ইংরেজিতেও থাকে, এটাকে বলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো কোন ব্যক্তি বা কোন চেহারা দেখে বুঝবো এটা সাবজেক্ট, কেমন চেহারা দেখে বুঝবো এটা অবজেক্ট, কেমন চেহারা দেখে বুঝবো যে এটা ভার্ব, এই বিষয়গুলো আমাদেরকে একটু শিখতে হবে। এবং এটা শিখবো হচ্ছে আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে, যেটাকে বলা হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট। সেন্টেন্স কম্পোনেন্ট, সৌমেন স্যারের আমরা যে বইটা নিয়ে গেছিলাম, ওই বইটা কি তোমার কাছে আছে লাইবা? ওই বইতে দেখবা যে আমি যে চ্যাপ্টার গুলা পড়াচ্ছি ওখানে সব রয়েছে, এবং ওর বাহিরেও অনেক বিষয় আমি পড়াবো, কিন্তু তোমার কাছে বেশি সুবিধা হবে ওই বইটা থেকে এটা দেখবা। এবং আরো একটি সুবিধা হচ্ছে আমার ক্লাস শেষ করার পরে এই যে গ্রুপ, অর্থাৎ ইংলিশ পেইড ব্যাচ বা ইংলিশ পার্সোনাল ব্যাচ 4, তোমাদের গ্রুপটার নাম দিয়েছি 4, এইখানে এই গ্রুপে কিন্তু আমার এই পিডিএফ শিটটা, এই পিডিএফ শিট ক্লাস শেষ হওয়ার পরপরই আমি আপলোড করে দিব। এবং আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হচ্ছে, এই ক্লাস রেকর্ডটাও তোমরা পাবা। মনে করো কোনো কারণবশত একজন আজকে ক্লাস করতে পারেনি, তো এইটা আমি যখন গ্রুপে দিয়ে দিব, ওইখান থেকে ইউটিউবে মানে ওই লিংকে ক্লিক করলেই কিন্তু আমার কথাগুলো, ভিডিও ক্লাসটা সে দেখতে পারবে, এবং পিডিএফ শিটটাও কিন্তু সে পেয়ে যাবে। নেক্সট, এখানে আমরা কি শিখলাম? প্রথমে দেখছি হচ্ছে, এখানে কি দেখলাম? প্রথমে দেখেছি হাউ টু স্টার্ট লার্ন ইংলিশ, 1 নম্বরে ছিল সেন্টেন্স, 2 নম্বরে পেয়েছি সেন্টেন্স কম্পোনেন্ট, এটার বাংলা অর্থ হচ্ছে বাক্যের উপকরণ, এটার অর্থ কি? বাক্যের উপকরণ। এবং তৃতীয় নম্বরে আমরা দেখব পার্টস অফ স্পিচ। ইংলিশ ভাষাটা, ইংরেজি ভাষাটা শিখতে গেলে পার্টস অফ স্পিচ প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল। পার্টস অফ স্পিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইম্পর্ট্যান্ট রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা। এটা রুদ্র পড়ে ফেলো তো, এই যে পার্টস অফ স্পিচ কি বলছে এর পরের ধাপে আমাদের, পড়ো। পরের ধাপে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে হবে। পার্ট অর্থ অংশ, আর স্পিচ অর্থ বক্তব্য। অর্থাৎ প্রতিটি বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দের একটা নাম থাকে, এই নামগুলোকে চিহ্নিত করতে হবে। আমরা ইতিমধ্যে জেনেছি যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। এই প্রতিটা বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দের একটা মানে থাকে, যে নামগুলো এসে থাকে 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে। আমরা অনেকেই জানি যে ইংরেজি ভাষায় 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, কিন্তু আমরা সেগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করতে পারি না। নিচের লেসন গুলি থেকে পার্টস অফ স্পিচ কে ডিটেলস এ জানতে পারবেন। থ্যাংক ইউ, আর না এতটুকু থাক, আর লাগবে না, আর লাগবে না। দেখো বলছে যে নিচের লেসনগুলি থেকে পার্টস অফ স্পিচ কে ডিটেইলস জানতে পারবেন, অর্থাৎ পার্টস অফ স্পিচ এর বিস্তারিত আমাদেরকে কিন্তু জানতে হবে। বলা হয়ে থাকে যে যাদের এই পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা আছে তাদের ইংরেজি গ্রামারের 50% জানা হয়ে যায়। কত পার্সেন্ট জানা হয়ে যায় বলো তো? কত পার্সেন্টের কথা বলেছি? 50%। এখানে দেখো 50% মানে কি অর্ধেক জানা হয়ে গেল। কি জানলাম? শুধু পার্টস অফ স্পিচ। তো তোমাদের কি মনে হয় যে পার্টস অফ স্পিচ খুবই সহজ? এটা কিন্তু একদিকে বলবো সহজ, একদিকে বলবো কঠিন। কেন সহজ বলবো? তুমি যদি মন দিয়ে এটা দেখো তাহলে পার্টস অফ স্পিচ তোমার কাছে খুবই সহজ মনে হবে। আর তুমি যদি এটা এলোমেলো ভাবে দেখো, পার্টস অফ স্পিচ তোমার কাছে অমনোযোগিতার সঙ্গে দেখলে খুবই কঠিন মনে হবে। পার্টস অফ স্পিচ জানলে 50% শেখা হয়ে যাবে মাত্র 3 মাস।
আমি 90 দিন টাইম নিব, 3 মাসের ভিতরে এই ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে কভার করে দিব। তবে যেহেতু তোমাদের আমি ফার্স্ট পেপার অর্থাৎ ক্লাসের বইটি করাবো এবং তোমাদের অন্য গ্রামার আইটেম গুলো করাবো, এখানে 3 মাসে হয় কি, শুধু যদি এই গ্রামারটা আমি করাই, শুধু গ্রামারটা করালে 3 মাসের ভিতরে কিন্তু কভার করা সম্ভব। কিন্তু আমাকে যেহেতু একটা বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে, তোমার যে ফার্স্ট পেপার বইটি আছে এবং প্রত্যেকের যে সেকেন্ড পেপার যে ইয়েগুলা, সেকেন্ড পেপারের যে, জাস্ট ওয়েট 1 মিনিট, 1 মিনিট একটু ওয়েট করো। দেখো, যে জায়গাটা আমি বলছিলাম যে এখানে 3 মাসের ভিতরে ভাষাটা খুব ভালোভাবে শেখা যায়, রপ্ত করা যায়। কিন্তু আমি যদি এই ভাষাটা আরো বেশি ভালোভাবে জানতে চাই, এর সঙ্গে যদি আমি আমাদের যে ক্লাস পাঠ্য যে বই ইংরেজি ফার্স্ট পেপার যেটাকে বলছি, এইটা যদি আমি সংযুক্ত করতে চাই, তাহলে আমাকে আরো একটু বেশি সময় নিতে হবে। কিন্তু 3 মাসের ভিতরে এই ভাষাটা যদি একটা না 3 মাস আমি তোমাদেরকে ক্লাস করাতে পারি, এই ইংরেজি ভাষাটা তোমাদের কাছে যতটা ভয় মনে হচ্ছে, যতটা কঠিন মনে হচ্ছে, সেই কঠিন জায়গাটাকে তোমরা সহজ করতে পারবা। দেখো, আমি এখানে পড়ার ভিতরে চলে আসবো আমার তৃতীয় নাম্বারের পরে। তৃতীয় নাম্বারে ছিল পার্টস অফ স্পিচ, চতুর্থ নাম্বার আমাকে শিখতে হবে ভার্ব। আমি 7টা বিষয়ের কথা তোমাদেরকে বলেছি, সেই 7টা বিষয়ের ভিতরে আমাকে চতুর্থ নাম্বারে জানতে হবে ভার্ব বা ক্রিয়া। এরপর আমাদের ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায়। ইংরেজি বাক্যে ভার্বের গুরুত্ব অপরিসীম, কারণ ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো বাক্য তৈরি করা সম্ভব নয়। এজন্য ভার্বকে দ্য হার্ট বিট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। যারা ইংরেজিতে ভোকাবুলারিতে দুর্বল, এবং অনেকেই মনে করে যে আমার হয়তো ভোকাবুলারি সম্পর্কে ভালো ধারণা নেই, আমি হয়তো ইংরেজিতে কথা বলতে পারি না। ভোকাবুলারি বলতে প্রধানত ভার্বের ভোকাবুলারি গুলোকে বলা হয়। ভালোভাবে জানতে পারলে ইংরেজিতে কথা বলা অনেক বেশি সহজ হবে। কি জানবো? এই ভার্বের ভোকাবুলারি, এই জায়গাটা দেখো, আমি প্রত্যেকটা বিষয় কিন্তু হাইলাইট করে দিচ্ছি। অর্থাৎ এখানে ভার্বের ভোকাবুলারি জানতে হবে। এর পাশাপাশি প্রতিটা ভার্বের যে ফর্ম, অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব ফর্ম সম্পর্কে জানতে হবে। এটা কেমন বলতো? ইট, এটা হচ্ছে খাওয়া, ই এ টি, ইট। এই জায়গাটা আমি একটু লিখে দেই, দেখো, ই এ টি, ইট। এটার ভি টু কি হবে বলতো? এট, এ টি ই, ইট, এট, ইটেন, ই এ টি ই এন। এই জায়গাটা দেখো, এই যে ভার্বের ভোকাবুলারি বা কনজুগেশন অফ ভার্ব বলতে কিন্তু মূলত এই বিষয়কে আমি বোঝাতে চেয়েছি। এই বিষয়গুলোকে আমি বোঝাতে চেয়েছি যে ইট, এট, ইটেন। অর্থাৎ ইট মানে খাওয়া, এট মানে কি খেয়েছিলাম, আর ইটেন মানে কি খাওয়া হইয়াছে বা খেয়েছি। তো এই জায়গাটা কিন্তু আমাকে খুব ভালোভাবে একটু বুঝতে হবে যে এই ভার্ব ফর্ম কেন মুখস্থ করব। কারণ দেখো, আমি যদি বলি আমি ভাত খাই, আমি ভাত খাই, তখন কি হবে? আই ইট রাইস বলতে হবে। তখন কি বলতে হবে? আই ইট রাইস। কিন্তু আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, তখন কি হবে বলো তো? তখন কিন্তু বলতে হবে আই এট রাইস। অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম। আমি যদি বলি আমি ভাত খেয়েছি, কোন টেন্স? আমাকে টেন্স শিখতে হবে, টেন্স শিখাবো সবাইকে। প্রথমেই কিন্তু আগে এগুলো শেখাই, তারপরে পরবর্তী ক্লাস থেকে একটা ধারাবাহিকভাবে আমরা এগোবো। অর্থাৎ এখানে আমাকে দেখতে হবে হচ্ছে, কি দেখতে হবে? টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য। আই হ্যাভ ইটেন রাইস। আমি, আমি ইংরেজি জানি আই, তারপর কি, ভাত ইংরেজি জানি রাইস, খাওয়া ইংরেজি জানি ইট। কিন্তু আমার বাক্যটি কি বলেছি? আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। একটু ভালোভাবে খেয়াল করো, দেখো। হ্যাঁ, আমি কি বললাম? আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এটার অর্থ কি হবে? আমি ভাত খেয়েছি, তো আই হ্যাভ ইটেন রাইস। দেখো, এই যে ইটেন শব্দটি কোন জায়গা থেকে আসলো? ইট থেকে এসেছে। ইট, এট, ইটেন। ইট শব্দের অর্থ খাই বা খাওয়া, এট খেয়েছিলাম, আর ইটেন শব্দের অর্থ হচ্ছে খেয়েছি। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এগুলাকে বলা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব বা ভার্ব ফর্ম। এইগুলো আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, কারণ এই ভার্ব ফর্ম না জানলে আমরা কখনোই সঠিক সময়ের সঠিকভাবে পরিবর্তন করতে পারবো না। টেন্সের ব্যবহার করে ইংরেজিতে যে কথাগুলো বলা যায় না, সেগুলো আমাদেরকে মডাল বা মডাল ভার্ব ব্যবহার করে বলতে হয়। কেমন দেখো, আমি যদি বলি আমি ভাত খাই বা আমি কাজ করি, আমি কাজটি করি, আমি কাজটি করি, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য কিন্তু। আমি কাজটি করি,
কিন্তু আমি যখন বলবো যে আমি কাজটি করতে পারি, তখন কি হবে? তখন কোন টেন্সের ভিতরে পড়বে এটা? আমি কাজটি করি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু আমি যদি বলি আমি কাজটি করতে পারি, এটা কোন টেন্স বলো তো? রুদ্র বলো বা যে কেউ, লাইবা বলো তো, আমি কাজটি করতে পারি। আমি কাজটি করতে পারি। দেখো এইটা কোনো টেন্সের ভিতরে দেওয়া যায় না, অর্থাৎ এটাকে সেন্টেন্সের ভিতরে বলা যায়, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এগুলা তোমরা শিখতে পারবে। অর্থাৎ সেন্টেন্স অর্থগতভাবে 5 প্রকার, তার ভিতরে এক প্রকার সেন্টেন্স অ্যাসার্টিভ, অর্থাৎ বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। আমি ভাত খাই, কিন্তু এটা কোনো টেন্সের ভিতরে ফেলা যায় না। আর টেন্সের ভিতরে যদি আমরা ফেলতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে গঠন প্রণালী, ওই গঠন প্রণালী দিয়ে ওই বাক্যটা করা যাবে না। আমি কাজটি করতে পারি, ওইটার ইংরেজি হবে হচ্ছে আই ডু দা ওয়ার্ক। দেখো আমি কাজটি করি, এখানে একটু লিখে দেই, আই ডু, আই ডু, TAC, আই ডু দা ওয়ার্ক, WORK। দেখো আই ডু দা ওয়ার্ক, কিন্তু যখন আমি বলবো আমি কাজটি করতে পারি, তখন হবে আই ক্যান ডু, দা ওয়ার্ক, WORK। দেখেন, আই ডু দা ওয়ার্ক, আরেকটি আছে হচ্ছে আই ক্যান ডু দা ওয়ার্ক। আই ক্যান ডু দা ওয়ার্ক এর অর্থ হচ্ছে আমি কাজটি করতে পারি। তো আমি কাজটি করি আর আমি কাজটি করতে পারি, এই দুইটা দুই রকম না? অর্থাৎ আমাকে মডাল ভার্বের ব্যবহার শিখতে হবে। যেখানে টেন্সের ব্যবহার দিয়ে বাক্য গঠন করা যায় না, সেখানে কিসের ব্যবহার শিখতে হবে? মডাল ভার্বের। লাইবা 4 দিনে তোমাদের স্কুলে যে বিষয়গুলো শিখিয়েছিলাম, অনেক অনেক কিছু দেখে মানে দেখিয়ে দিয়ে আসছিলাম, সব হয়তো তোমার মনে নাই, কিন্তু যখন আমি এখন পড়াবো দেখবা প্রত্যেকটা বিষয় তোমার কিন্তু আবার মনে ফুটে উঠবে। তো খুবই ইজি বিষয়। এবং আমি দেখো খুবই স্লো বা ধীরে ধীরে কথা বলে একজন 3-4-এর বাচ্চাদেরকে এভাবে হাতে ধরে বোঝানো হয়, আমি তোমাদেরকে সেভাবে বুঝাবো। আর লজ্জা করলে হবে না। একটি বিষয় যদি না বুঝতে পারো, আমাকে 10 বার, 15 বার, 20 বার, 100বার প্রশ্ন করবা, আমি কখনো রাগান্বিত হব না। কিন্তু তুমি না বুঝে যদি বলো স্যার আমি বুঝেছি, দেখো কথা বলতে কিন্তু অনেক কষ্ট হয়। তোমার আম্মু একজন টিচার, উনি কিন্তু বোঝে, বুঝাতে গেলে নিজের জ্ঞান অপরের মাথায় ঢুকিয়ে দেওয়া এটা জগতের একটা অন্যতম কঠিন কাজ। তো আমি কষ্ট করে পড়াবো, কখনো অমনোযোগী হওয়া যাবে না। মনোযোগ সহকারে প্রত্যেকটা বিষয় দেখতে হবে। তারপরে যদি না বুঝতে পারো আমি আবারও বুঝাবো। সূর্য, আমার কথা তোমার শুনতে সমস্যা হচ্ছে? না। তোমার তো ঘুম এসে যাচ্ছে দেখি, ক্লাসটা একটু আগাতে পারি কিনা, বা তোমাকে হয়তো অন্য কোনো ব্যাচে একটু সকালের দিকে যেগুলো হয় 9টায় বা 8টায়, এগুলাই দিতে পারি কিনা। তো আজকে এই ক্লাসটি করো, দেখবা খুবই অনেক কিছু শিখতে পারবে। এখানে আমি কি নিয়ে কথা বলছি? এখানে আমি কথা বলছি যে ভার্ব নিয়ে। অর্থাৎ ভার্ব ফর্ম আমাদের মুখস্থ করতে হবে। এইখানে দেখো একটি ভার্ব ফর্ম লিখেছি, ইট, এট, ইটেন। ওই যে সূর্যর কাছে বা লাইবার কাছে দেখবা যে বইটা আছে, এই বইয়ের সম্ভবত 11 চ্যাপ্টারে বা কত চ্যাপ্টারে ভার্ব ফর্ম গুলো আছে। এই ভার্ব ফর্ম গুলো কিন্তু একটু মুখস্থ করতে হবে। প্রতিদিন বেশি না, মাত্র 5টা করে মুখস্থ করা যায়। তো আমি মনে করি তোমরা এখন তো একটু বড় ক্লাসে উঠেছো, 7 মানে একটু বড়। তো তোমরা ইচ্ছা করলে প্রতিদিন 10টা, 15টা বা 20টা করেও মুখস্থ করা যায়। এটা কি যাবে আমার জন্য কষ্ট করে একটু এই পড়াটা রেডি করা যাবে ভার্ব ফর্ম? হ্যাঁ স্যার। অবশ্যই যাবে। দেখো এইভাবে তুমি ওই বই থেকে, আমি দাগিয়ে দিব, বইটা আমার কাছে সম্ভবত এই মুহূর্তে আছে। এই বইয়ে কত চ্যাপ্টারে জানি আছে যে ভার্ব ফর্ম, কনজুগেশন অফ ভার্ব, আমি এখনই বলে দিচ্ছি। কনজুগেশন অফ ভার্ব, এটা চ্যাপ্টার 8, 8ম চ্যাপ্টারে আছে। এই স্পিক ইংলিশ যে সোনামুখ বইটা, এই বইয়ের ওই 8ম চ্যাপ্টার থেকে প্রতিদিন 10টা বা 15টা বা 20টা করে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। রুদ্র, তুমি কি করে মুখস্থ করবা বলো? আর আমার কাছে তো অনেক বই আছে, হ্যাঁ, অনেকটা বই ঠিক ঠিক, আছে। আমার আমার মনের কথাটা তুমি বলে দিয়েছো। তোমার কাছে বাসায় যখন পড়াতাম অনেক বই তোমার কাছে আছে, ওই বই থেকে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। এটা সব বইতে একই রকম দেওয়া থাকে, হয়তো এই বইতে যেগুলো আগে দেওয়া, তোমার বইতে হয়তো মাঝখানে বা পিছনের দিকে দেওয়া। প্রতিদিন 15 থেকে 20টা করে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে, কেননা ভার্ব ইজ কল্ড, দেখো ভার্ব ইজ কল্ড দ্য হার্ট বিট অফ আ সেন্টেন্স। এই জায়গাটা দেখো, দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই যে ভার্বকে বলা হয় দা হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমাদেরকে প্রত্যেকের হৃদয়ে, মানে হার্ট আছে না, হৃদয় যেটাকে বলে, এই ভার্বও কিন্তু তদ্রূপ তাই। একটা মানুষের যদি হার্ট চলে যায়, হার্ট না থাকে, হার্টে কোনো সমস্যা হয়, শরীরে বড় সমস্যা হয়ে যায়। এখানে একটা বাক্যে যদি ভার্ব, তোমরা সাবজেক্ট ছাড়া বাক্য তৈরি করতে পারবা, অবজেক্ট ছাড়া বাক্য তৈরি করতে পারবা, কিন্তু ভার্ব ছাড়া পৃথিবীর কোনো বাক্য নেই যেখানে ভার্ব নেই। এখানে আমি যদি বলি আই ইট, দেখো আই ই এ টি, আমি কি লিখেছি?
আই ইট, এটার অর্থ কি? আই ইট মানে হচ্ছে আমি খাই। এখানে আই কি? সাবজেক্ট, আর ইট কি? ভার্ব। এখানে কি কোনো অবজেক্ট আছে? না স্যার। একটু দ্রুত বলতে হবে, এখানে কোনো অবজেক্ট নেই। অর্থাৎ অবজেক্ট ছাড়াও বাক্য হতে পারে, কখনো কখনো সাবজেক্ট ছাড়াও বাক্য হতে পারে। সাবজেক্ট ছাড়া বাক্য হয় কিভাবে? রুদ্র উদাহরণ দাও। গো দেয়ার, হ্যাঁ, সেখানে যাও। ইম্পারেটিভ সেন্টেন্সে এই যে তোমার যা যা শিখাইছিলাম সব মনে আছে। গো দেয়ার অর্থাৎ সেখানে যাও। তারপর যদি বলি ক্লোজ দ্য ডোর, তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা কেন লেখা লাগে না জানো? এখানে মনে করা হয় ওই সাবজেক্ট বা কর্তা আমার সামনেই উপস্থিত আছে। সাবজেক্ট বা কর্তা আমার সামনেই আছে, তোমাকে আমি বলছি যে ইউ ডু দা ওয়ার্ক, ইউ ক্লোজ দ্য ডোর, ইউ ওপেন দ্য ডোর। এই জন্য এখানে কিন্তু আর ইউটা লেখা লাগে না। ইউ কি করা লাগে না বলো তো? ইউ কিন্তু লেখা লাগে না। তো দেখো, তারপরে কি বললাম? এখানে তারপরে 5 নাম্বার আমাদেরকে পড়তে হবে টেন্স। কি পড়তে হবে? টেন্স। এই টেন্সের ভিতরে আমরা কি কি পড়বো, কি কি শিখবো, এইগুলো একটু রুদ্র পড়ো তো। এরপর আমাদের জানতে হবে। এরপর আমাদের জানতে হবে টেন্সের সঠিক ব্যবহার। টেন্সের অর্থ হচ্ছে সময় বা কাল। আমরা যখন ইংরেজিতে কোনো কিছু লিখতে বা বলতে যাই, আমাদেরকে বিভিন্ন সময়ের ব্যবহার করতে হয়। আর সময়ের এই পরিবর্তন টেন্সের স্ট্রাকচার শেখার মাধ্যমে হয়ে থাকে। টেন্স সম্পর্কে ধারণা রাখাটা সব থেকে গুরুত্বপূর্ণ। ইংরেজিতে 3 প্রকার টেন্স আছে, এবং এই তিনটা টেন্সের আবার আটটা করে শ্রেণী আটটা না বিভাগ আছে। চারটা, চারটা অর্থাৎ চারটা। আটটা না চারটা, এটা বাংলায় চার। 4টা বিভাগ আছে, অর্থাৎ ইংরেজি ভাষায় সর্বমোট টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টি। এই 12টি গঠন ভালোভাবে জানা থাকলে আপনি একটি নির্দিষ্ট ভার্বকে 12 ভাবে, তারপর একটু দেখা যাচ্ছে, 12 ভাবে এটা বারো দেখা ভাবে যাচ্ছে ব্যবহার বলো। 12 ভাবে ব্যবহার ব্যবহার করতে করতে পারবেন। পারবেন, অর্থাৎ একটি কথাকে 12 ভাবে প্রকাশ করা যাবে। এই দেখো, একটু আগে আমি যে কথাটা তোমাদের সামনে বলেছি, কি বলেছিলাম? অর্থাৎ একটা কথাকে যখন আমি একটু ভিন্ন ভাবে বলতে চাই, ভিন্ন ভাবে বলতে কি বলেছি? যেমন আমি টেন্স দিয়ে কিন্তু আমার সব কথা বলা যাবে না। টেন্স এর ভিতরে আমি সব কথা বলতে পারবো না, সেই কথাগুলো আমাকে মডাল ব্যবহার করে বলতে হবে। কি ব্যবহার করতে হবে? মডাল ব্যবহার করতে হবে। এই লাইনগুলো 6 নাম্বারের পয়েন্টটা লাইভ একটু পড়ো তো। মডাল অ্যান্ড সেমি মডালের ব্যবহার। কোন জায়গা থেকে পড়বো স্যার? এই যে 6 নাম্বার যেখানে দেওয়া উপরে থেকে, মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার। ইংরেজি ভাষায় দুই ধরনের অক্সিলারি ভার্বস আছে। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি, যে ভার্ব পুরো টেন্স এর বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহৃত হয়, এবং অন্যটি হচ্ছে মডাল অক্সিলারি, যারা নিজেরাই আলাদা ক্যাটাগরির কিছু বাক্য তৈরি করে থাকে। শুধুমাত্র শুধুমাত্র টেন্সের ব্যবহার শিখে ইংরেজিতে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা সম্ভব নয়। এই লাইনটা দেখো, আমরা যদি শুধু টেন্স শিখি, তো টেন্স দিয়ে কিন্তু আমাদের মনের সম্পূর্ণ ভাবটা কিন্তু আমরা প্রকাশ করতে পারবো না। কেন প্রকাশ করতে পারবো না? কারণ আমি বলেছি যে আমি অঙ্কটি করি, আই ডু দা ওয়ার্ক। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। কিন্তু যখন আমি বলবো আমি অঙ্কটি করতে পারি, তখন কি হবে? আই ক্যান ডু দা ওয়ার্ক। তখন কি হবে? আই ক্যান ডু দা ওয়ার্ক। অর্থাৎ আমি অঙ্কটি করতে পারি। তখন কিন্তু আমাকে এই জায়গাটা দেখো, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হবে। ইংরেজি ভাষায় প্রায় 64 প্রকারের ভার্ব আছে, কিন্তু এটা শুনে আমাদের কষ্ট পাওয়ার দরকার নেই। এই 64 রকমের ভার্ব সবগুলাই আমাদের জানা লাগবে না। আমাদের মাত্র 10 থেকে 12 রকমের ভার্ব জানলেই আমরা ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে কভার করতে পারবো। অর্থাৎ এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার আমাদের খুব ভালোভাবে রপ্ত করতে হবে, যাতে করে কোনো কিছু বাংলায় ভাবলেই আমরা সহজে সেগুলো ইংরেজিতে কনভার্ট করতে পারি। ইংরেজিতে সর্বমোট 18টি এর মতো মডাল এবং সেমি মডাল ভার্ব আছে। যদি এগুলোর ব্যবহার সঠিকভাবে জানা থাকে, তাহলে একটা নির্দিষ্ট ভার্ব দিয়ে 12টি টেন্সের স্ট্রাকচারের সাথে 18টি মডাল এবং সেমি মডালের সঠিক ব্যবহার জানা থাকলে প্রায় 30টি বাক্য, কতটি বাক্য বলো? আমি মার্ক করেছি 30টি বাক্য তৈরি করা সম্ভব।
আর একটি মাত্র ভার্ব দিয়ে 30টি বাক্য যখন আপনি তৈরি করতে সক্ষম হবেন, তখন আপনার মনের বাংলায় যেইটা আসবে আপনি সেইটাকে ইংলিশে কনভার্ট করতে পারবেন। সেইটার ব্যবহার আমরা বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা করতে পারবো। দেখো, আমাদের এক স্যার ছিলেন গ্রামারের, সেকেন্ড ক্লাস মানে সেকেন্ড পেপার আমাদের নিত, ক্লাস নিত। তো ওই স্যার একটি কথা বলতো কি, সেকেন্ড পেপার ভালো করে পড়ো, ফার্স্ট পেপার এমনি সহজ হয়ে যাবে। কেন জানো? ফার্স্ট পেপারের প্রত্যেকটা সেন্টেন্স তো ইংলিশে লেখা। মনে করো ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, বাংলায়ও কিন্তু দুইটা। তো ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্স গ্রামারের কোনো না কোনো নিয়ম মেনেই কিন্তু তৈরি করা হয়েছে। অর্থাৎ মূল কথা হচ্ছে, তোমাকে সেকেন্ড পেপার ভালো করে জানলে ফার্স্ট পেপার সহজ হয়ে যাবে, আর সেকেন্ড পেপার তো সহজ হবেই। আমার কথাটা কি বুঝতে পেরেছো লাইবা, রুদ্র? হ্যাঁ স্যার। অর্থাৎ গ্রামার অংশটা খুব ভালো করে করতে হবে, যত ভালো করে তুমি করবা। দেখো, এইটা তোমাদের স্কুলে তো ওই যে ইংলিশ অলিম্পিয়াডে গিয়েছিলাম, বাংলাদেশের আমি তো বলেছিলাম বিভিন্ন সেক্টরে বিদেশ থেকে অনেকে আমাদের ক্লাস করে। এই যে আজকের বুধবার, শনি সোম বুধ, এই 10টা থেকে 11টা হচ্ছে তোমাদের ক্লাস নিচ্ছি। অন্য বারে এই টাইমে বিদেশি পার্সোনাল কিছু স্টুডেন্ট পড়াই। বিদেশি বলতে তারা আমাদের প্রবাসী, কিন্তু বিদেশ থাকে। তো তারা কি করে, অনেকে আমি বলি যে আপনারা তো ওই দেশে আছেন, ওখানে তো ইংরেজি, যারা ইংরেজি জানে সাদা চামড়ার লোকেদের সঙ্গে উঠতে বসতে ইংরেজি তো আপনারা শিখে যেতে পারেন। তো বলে কি যে স্যার, এই ল্যাঙ্গুয়েজটা আমরা স্টুডেন্ট লাইফ থেকে ফাঁকি দিয়ে আসছি, এটা আমরা ভালো করে শিখি নাই, যার কারণে বিদেশে এসেও ওদের কথা শুনে আমরা শিখতে পারছি না। এবং আপনাদের মতো বাঙালি ইংলিশ জানা টিচার যারা আছে, তাদের কাছে আমরা পড়ি, অনেক টাকা দিয়ে তারা আমাদের কাছে পার্সোনাল ব্যাচ করে, মানে তোমাদের কল্পনার বাহিরে তারা সেই পরিমাণ স্যালারি আমাদেরকে দেয়। কেন দেয়? কারণ এই ল্যাঙ্গুয়েজটা ওই দেশে গিয়ে উনি বুঝতে পারে যে ইংরেজি ভাষা জানাটা কতটা গুরুত্বপূর্ণ। এই ভাষাটা জানে না বিধায় হয়তো কারো প্রমোশন হচ্ছে না, কেউ হয়তো এক দেশ থেকে অন্য দেশে যেতে পারছে না, হয়তো কেউ এই ভাষাটা না জানার কারণে সেখানে ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারছে না। তো এই ল্যাঙ্গুয়েজটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা বড় হলে বুঝতে পারবা। কিন্তু বড় হলে বুঝতে পারলেও সেখানে তখন আর ইংরেজি শেখার সময়টা থাকে না। আমি এতটুকু যা বললাম, সবাই কি বুঝতে পেরেছো আমার কথাটা? জি স্যার। অতএব এখন থেকে, হ্যাঁ স্যার। ফ্রম নাও ইউ শুড স্টার্ট লার্নিং ইংলিশ, ইউ শুড স্টার্ট দ্য জার্নি অফ লার্নিং ইংলিশ। ইংরেজি শেখার, দেখো ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবা, বলে যে 3 মাসে ইংরেজি শিখাই দিব, 10 দিন ইংরেজিতে কথা বলা শিখাই দিব। বাসের ভিতরে অনেকে ওই যে মলম বা ঔষধ বিক্রি করে না, ওই যে কি কি মলম জানি নাম বলে, বলে যে এখনই লাগাবেন এখনই ব্যথা চলে যাবে। ওরা কিন্তু মলম বা ঔষধ বিক্রি করে না, ওরা বিক্রি করে কথা। ওরা কিন্তু কথা বিক্রি করে, চটকদার বিজ্ঞাপন দেয়। আসলে ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে একদিনে কিন্তু হবে না, 1 মাসে হবে না, 2 মাসেও হবে না, এটা তোমাকে লেগে থাকতে হবে। তবে একটা বিষয় বলতে পারি, 2 থেকে 3 মাস যদি তুমি একটি কোর্স করো, কন্টিনিউ করো, তুমি একটা নির্দিষ্ট ধারণা পাবে যে এই ভাষাটা কিভাবে আমি সহজে শিখতে পারবো। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে ওই 5-10 দিনে শেখা যায় না। শেখা যায় কতটুকু জানো? আমি একটা উদাহরণ দেই। আমি খাসায় একটা পাখি পুষেছিলাম, টিয়া পাখি। তো এই পাখিটাকে আমি কয়েকটা সেন্টেন্স শিখিয়েছিলাম। সকালবেলায় ও আমাকে ভোরবেলায় ঘুম থেকে ডেকে দিত, বলতো যে প্রসেন ওট ওট ওট। এই কথাটা আমি ওকে শিখিয়েছিলাম, ও সেইটা সকালে রিপিট করতো। আরো 4টা 5টা বাক্য শিখে গিয়েছিল, আমার নাম, আমার বাবার নাম, কিন্তু এর বাইরে সে কিছু বলতে পারতো না। আমি তোমাকে কিছু ট্রান্সলেশন শিখিয়ে দিলাম, আমি তোমাকে কিছু সিস্টেম দেখিয়ে দিলাম, যে এই সিস্টেম মেনটেন করে তুমি হয়তো কথা বলতে পারবে। কিন্তু ওই যে আমার শিখানো গুটি কয়েক কয়েকটা কথা, ওর বাইরে যদি তুমি গ্রামারের রুল না জানো, অনেক ভোকাবুলারি না জানো, ওর বাইরে তুমি কথা বলতে পারবে না। তো এইগুলা পারতে গেলে কি করতে হবে? একটা মেন্টর, একজন টিচারের অধীনে তোমাকে থাকতে হবে, এবং একটা দেখানো পথ দিয়ে তোমাকে চলতে হবে। পদ্মা সেতু তৈরি হওয়ার আগে যখন ঢাকায় যেতাম, তখন পদ্মা নদীতে কিন্তু চর পড়ে গিয়েছিল, এবং এটা পানির নিচেও কিন্তু অনেকটা চর ছিল, বোঝা যেত না। তো ওইখানে বিভিন্ন পিলার দিয়ে, পিলারের মাথায় লাল ফ্ল্যাগ দিয়ে ওইটা গভর্নমেন্ট থেকে কিন্তু চিহ্ন দেওয়া হয়েছিল যে এই রোডে, এই রুটে আপনাকে লঞ্চ পাড়ি দিতে হবে। তো এখানেও কিন্তু একটা নির্দিষ্ট পথ দেখাবো, সেই পথে আমাদেরকে হাঁটতে হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে, আমাদের একটা গোছানো পদ্ধতিতে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এরপর আমাদের সর্বশেষ বিষয়টি হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসটা কেমন? আমি যদি বলি আমি ভাত খাই, এইটাকে একটু ঘুরিয়ে বলা যায় ভাত আমার দ্বারা খাওয়া হয়।
কি বলবো? ভাত আমার দ্বারা খাওয়া হয়। অর্থাৎ বিশেষ করে রিটেন ইংলিশে প্যাসিভ ভয়েসের ব্যবহার অনেক বেশি দেখা যায়। এজন্য আমাদের যদি প্যাসিভ ভয়েস সম্পর্কে ভালো ধারণা না থাকে, হাজার হাজার বাক্য আমরা লিখতে পারবো না। এজন্য প্যাসিভ ভয়েসের ব্যবহার ভালোভাবে শিখতে হবে। ইংরেজি ভাষাটাকে ভালোভাবে আয়ত্ত করতে গেলে এই প্যাসিভ ভয়েসের ডিটেলস জানতে হবে। আমি সর্বপ্রথম তোমাদের দুইটি বাক্য তৈরি করার গঠন পদ্ধতি দেখাবো। কয়টা দেখাবো বলো তো? দুইটা। আমি দুইটা বাক্য তৈরি করার একটু গঠন পদ্ধতিটা একটু দেখাই। দেখো কিভাবে আমরা বাক্যটা তৈরি করতে পারি। যেমন দেখো, এখানে লিখলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই জায়গাটা দেখো, 1 নম্বরে যে পয়েন্টটা, এটা আমি কি লিখলাম? সবাই কি দেখতে পাচ্ছ? দেখো আমি গ্রিন কালার হাইলাইট করেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। সাবজেক্ট মানে কি? কর্তা। ভার্ব মানে কি? ক্রিয়া। আর এক্সটেনশন হচ্ছে অবজেক্টের জায়গা। তো আমরা এটাকে অবজেক্ট না বলে এক্সটেনশন বলবো। কেন বলবো জানো? অবজেক্টের জায়গায় তিনটা জিনিস থাকতে পারে। কখনো অবজেক্ট নিজে থাকতে পারে, কমপ্লিমেন্ট অর্থাৎ সম্পূরক বাক্য থাকতে পারে, সম্পূরক কোনো শব্দ থাকতে পারে, অথবা অ্যাডভার্বিয়াল থাকতে পারে। তো এই তিনটা বিষয় আমরা একসঙ্গে এখন দেখতে গেলে আমরা খুব কঠিন করে ফেলবো। আমরা এইটুক মনে রাখবো, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। কি বলেছি? সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। দ্বিতীয় নাম্বারে থাকবে, দ্বিতীয় যে নিয়মটি রয়েছে বাক্য তৈরি করার, দেখো প্রথমে ইট অথবা দেয়ার আনতে হবে। ইট অথবা দেয়ার, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ইএক্সটি। অর্থাৎ ইএক্সটি শব্দের অর্থ হচ্ছে এক্সটেনশন। অর্থাৎ প্রথমে ইট বা দেয়ার, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর এক্সটেনশন। উপরের বাক্য তৈরি যে দুইটি গঠন পদ্ধতি দেখলাম, তার ভিতর থেকে সব থেকে বেশি ব্যবহৃত হয় 1 নম্বর পদ্ধতিটি। এছাড়া 2 নম্বর পদ্ধতিটি নির্দিষ্ট কিছু কথা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এখন যদি আমরা স্ট্রাকচারটি অনুসরণ করে বাক্য তৈরি করি, তাহলে দেখো প্রথম স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কেমন? এই বাক্যটা দেখো, আই গো টু স্কুল। এটার কি লিখলাম? আই গো টু স্কুল। এর অর্থ কি জানো? আমি স্কুলে যাই। এখানে আই কি বলতো? আই হচ্ছে সাবজেক্ট, গো কি? এটা হচ্ছে ভার্ব, আর এই টু হচ্ছে প্রেপোজিশন, আর স্কুল হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এখানে সাবজেক্ট পেয়েছি আই, ভার্ব পেয়েছি গো, আর টু স্কুল এটাকে আমি অবজেক্ট ধরবো। অর্থাৎ বাক্য তৈরির একটা সিস্টেম দেখো, 1 নম্বরের সিস্টেম, প্রথমে সাবজেক্ট আনতে হয়, এখানে সাবজেক্ট এনেছি আই, তারপরে ভার্ব আনতে হয়, এখানে ভার্ব দিয়েছি গো, গো শব্দের অর্থ যাওয়া, আর তারপর অবজেক্ট বা এক্সটেনশন দিয়েছি। একটা বাক্য কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা কিন্তু আমরা দেখলাম। যেমন আমি যদি বলি তরকারি রান্না করতে হয় কিভাবে, তো তরকারি রান্না করার কিছু সিস্টেম আছে না? আমি যে তরকারি রান্না করব, আমি যদি সবজি রান্না করতে চাই, সবজি আমাকে আগে কুটিয়ে গোছায় নিতে হবে। আমি যদি ওর সঙ্গে মাছ যোগ করতে চাই, ফ্রিজ থেকে মাছ বের করতে হবে। অর্থাৎ একটি সিস্টেম থাকে। এখানে একটা বাক্য তৈরি করার সিস্টেম কিন্তু এইরূপ, কি? সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। আবার দ্বিতীয় নাম্বারের রুলটি একটু দেখো। এখানে দেখো দ্বিতীয় নাম্বারের রুল দিয়ে কিছু বাক্য তৈরি করেছি। সেটা কোথায় যাবে? এই জায়গায় একটু দেখো, ইট অথবা দেয়ার দিয়ে আমরা তৈরি করতে পারি। ইট অথবা দেয়ার, ইট বা দেয়ার দিয়ে একটা বাক্য যদি আমি এখানে লিখে ফেলি, যেমন লিখলাম ইট ইজ এ ক্যাট। লিখলাম আই টি, ইট ইজ আ সি এ টি, ক্যাট। এটা একটি বিড়াল। দেখো এখানে সাবজেক্টের জায়গায় ইট বসেছে। সাবজেক্টের জায়গায় কি বসেছে বলতো? ইট বসেছে। ইট। তো দ্বিতীয় নাম্বারের বাক্য গঠন প্রণালীটা হচ্ছে ইট অথবা দেয়ার। দেয়ার দিয়ে যদি করি, দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি মসজিদ আছে। তো এখানে দেয়ারের ব্যবহার করলাম। অর্থাৎ এইটা কিভাবে করব? কোনো বাক্য, কোনো বাংলা বাক্যে যদি ক্রিয়ার শেষে বা ক্রিয়াতে, বাংলা বাক্যের ক্রিয়াতে যদি আছে, নাই, ছিল, ছিল না, ভালো করে মনে রাখো, কোনো বাংলা বাক্যের শেষে যদি আছে, নাই, ছিল, ছিল না এমন থাকে, তাহলে সেখানে দেয়ারের ব্যবহার করতে হয়। আমাদের গ্রামে একটি নদী আছে। দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি মসজিদ আছে। দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। অর্থাৎ এখানে দেখো দেয়ার হচ্ছে সাবজেক্ট। এই জায়গাটা দেখো, প্রথমে ইট অথবা দেয়ার দুইটা বসানো যাবে না। আমি একটা নিয়েছি, দেয়ার। এরপরে একটি ভার্ব বসিয়েছি। ভার্বটা হলো কি? ইজ। ভার্বটা হলো কি? ইজ। অর্থাৎ দেয়ার ইজ, তারপর একটি সাবজেক্ট বসিয়েছি, দেয়ার ইজ এ মস্ক। দেয়ার ইজ এ
মস্ক, এই মস্ক হচ্ছে এখানে সাবজেক্ট। অর্থাৎ আমাদের আমাদের গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার ইজ এ মস্ক। আর ইন আওয়ার ভিলেজ এইটাকে বলা হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ বা বাকি অংশ। এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত অংশ বা বাকি অংশ। দেয়ার ইজ আ মস্ক ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ আ ইউনিভার্সিটি ইন ঢাকা। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে। অর্থাৎ কোনো বাংলা বাক্যের শেষে যখন আছে, নাই, ছিল, ছিল না এই শব্দগুলো থাকে, তখন আমাকে দেয়ার দিয়ে শুরু করতে হবে। রুদ্র, সবাই কি আমার কথাটা বুঝতে পারছো? জি স্যার। তো এই যে অনলাইনে যেভাবে আমি ক্লাস নিচ্ছি, এটা তোমাদের কাছে কি একটু বিরক্ত মনে হচ্ছে না? না স্যার, না স্যার। আচ্ছা, এটা আরো কয়েকদিন যাক, তোমরা এটা যখন এর সঙ্গে মানানসই হয়ে যাবে, এটা মানিয়ে নিতে পারবা। প্রথম তো একটু হয়তো মাইন্ড সেটটা নাও হতে পারে, দুই একদিন ক্লাস করো, মাইন্ডটা যখন সেট আপ হয়ে যাবে তখন আর আনইজি ফিল হবে না, তখন এটাই দেখবা ভালো লাগবে। তো এই জায়গাটাতে আমি কি বলেছি, একটা বাক্য দুই রকম ভাবে তৈরি করা যায়। একটি হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর একটি হচ্ছে ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। এখন আমরা দেখব যে অ্যাডভার্বিয়াল এই জায়গাটা দেখো, উপরের সাতটি বিষয় ধরে একটি বাক্যকে বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে এখানে সেন্টেন্সের ভিতরে অর্থ অনুসারে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং গঠন অনুসারে সিম্পল সেন্টেন্স আছে। আই গো টু স্কুল এটা সেখানে বলা হচ্ছে। এইবার দেখো এরপর এই একটি বাক্য দিয়ে আমরা টেন্স এবং মডাল সেমি মডাল ব্যবহার করে বিভিন্ন সময় কিভাবে পরিবর্তন করতে পারি। আমরা একটা বাক্য দিয়ে সেই বাক্যটাকে কিভাবে বিভিন্ন বাক্য করতে পারি। যেমন একটা দুধ অর্থাৎ মিল্ক, এই দুধ থেকে শত শত রকমের মিষ্টান্ন অর্থাৎ মিষ্টি তৈরি করা যায়। তো আমার মূল উপাদান কিন্তু মিল্ক অথবা দুধ। এখানে সেই সেই রকম একটা সিস্টেম দেখো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই গো টু স্কুল, এই বাক্যগুলা রুদ্র একটু পড়ো তো, এই যে এক থেকে এই পর্যন্ত বাক্যগুলা কি আছে এগুলো একটু পড়ে ফেলো তো। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আই হ্যাড গন টু স্কুল আফটার মাই ফাদার কেম হোম, আমার বাবা বাড়ি আসার পরে আমি স্কুলে গিয়েছিলাম। ধন্যবাদ। এই জায়গাটা দেখো, আমি প্রথম বাক্য লিখেছি আমি স্কুলে যাই, পরের বাক্যটা কি লিখলাম, আমি স্কুলে গিয়েছিলাম, পরের বাক্যে কি লিখলাম, আমি স্কুলে যাব। এখানে দেখো একটা ম্যাজিক হয়েছে। ম্যাজিকটা কি, আমি এবং স্কুল এই দুইটা শব্দের কোনো পরিবর্তন আমি করিনি। আমি পরিবর্তন করেছি যাই, গিয়েছিলাম, যাব। অর্থাৎ আমি ভার্বের পরিবর্তন করেছি। কিসের পরিবর্তন করেছি বলো তো? ভার্বের। তো এই ভার্বের পরিবর্তনটাকেই আমাকে একটু ভালোভাবে বুঝতে হবে। সূর্য কিন্তু আমার কথার সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। আমি চাচ্ছি সবসময় তোমরা অ্যালার্ট থাকো। আমি যা বলবো সঙ্গে সঙ্গে বলতে হবে, সঙ্গে সঙ্গে করতে হবে। কারণ একটা নির্দিষ্ট সময় তো আমাকে এখানে থাকছে। আমি তো রাত 12টা পর্যন্ত তোমাদেরকে পড়াতে পারবো না, তোমারাও ধৈর্য থাকবে না। অর্থাৎ এই সময়ের ভিতরে একটি কথা সব সময় মনে রাখবা, সময়ের মূল্য দিতে হবে প্রচুর পরিমাণে। ইউ শুড বি পাংচুয়াল। পাংচুয়াল শব্দের অর্থ জানো? সময় নিষ্ঠ। অর্থাৎ তোমাকে প্রচুর পরিমাণে সময়ের মূল্য দিতে হবে। জাপানিরা পৃথিবীতে সব থেকে বেশি সময়ের মূল্য দেয়। ওদের দেশে ট্রেন 1 সেকেন্ড এদিক ওদিক চলে না, 1 সেকেন্ড, একটা সেকেন্ড এদিক ওদিক করে না। অর্থাৎ টাইম টু টাইম। আমাদেরকেও ঠিক সেরকম হতে হবে। তো আমার সঙ্গে আমি যেভাবে যখনই যা বলবো, আমি যদি বলি কাউকে পড়তে, সঙ্গে সঙ্গে তোমরা পড়া শুরু করবা। দেখো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই ওয়াজ গোয়িং টু স্কুল। এগুলো কিসের ব্যবহার বলো তো? এখানে শুধু ভার্ব চেঞ্জ করেছি। দেখো, আই এবং স্কুল, আই এবং টু স্কুল, দেখো তো এটা আমি কখনো পরিবর্তন করেছি কিনা? কেউ কেউ বলতে পারবা স্যার এটা পরিবর্তন করেছেন? আই এবং টু স্কুল কখনো পরিবর্তন করিনি। আই হচ্ছে সাবজেক্ট আর টু স্কুল হচ্ছে অবজেক্ট। আমি পরিবর্তন করেছি কি বলতো? ভার্ব। ভার্ব। এই ভার্বের পরিবর্তনটা যে যত দ্রুত ধরতে পারবা, বুঝতে পারবা, ভাষাটা তার কাছে তত বেশি সহজ হবে। আমি কি বলেছি, আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম। গিয়েছিলাম বললে কখন বোঝায়? অতীতকালে। আমি স্কুলে যাব, কখন যাব? ভবিষ্যৎকালে যাব। কখন যাব বলো তো?
ভবিষ্যৎকালে যাব। অর্থাৎ এই ভার্বের পরিবর্তনটাকেই বলা হচ্ছে মূলত টেন্স। আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, আর আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। প্রেজেন্ট টেন্সের 4 প্রকার, সেই 4 প্রকার আমি বললাম। আমি ভাত খাই প্রেজেন্ট ইনডেফিনিট, আমি ভাত খাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি ভাত খেয়েছি বা খাইয়াছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জায়গায় আমি শুধুমাত্র ভার্বের পরিবর্তন করেছি, এবং এই ভার্বের পরিবর্তনটাকেই আমাকে শিখতে হবে। দেখো, 12টি টেন্সের গঠন জানা থাকলে আমরা এভাবে একটি নির্দিষ্ট ভার্বকে 12 রকমের ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারবো। এই যে এখানে 12টা বাক্য বলেছি, শেষের দিকে দেখো এগুলো একটু পড়ি। আই উইল হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়া থাকবো। আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং, আমি সকাল থেকে স্কুলে যাচ্ছি। আই হ্যাড বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং, আমি সকাল থেকে স্কুলে যাচ্ছিলাম। আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং, আমি সকাল থেকে স্কুলে যেতে থাকবো। এই যে 12 প্রকার টেন্স না, 12 প্রকার টেন্সই তোমাদের শিখাবো, কিন্তু মাত্র 7টি টেন্স আমাদের বেশি করে শিখতে হবে, 6 থেকে 7টি। যেমন প্রত্যেকটা টেন্সের ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস। তাহলে কয়টা হয়? 3টা টেন্সের 3 দুগুণে 6 প্রকার। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। আরেকটি আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কারণ দেখা গেছে কি, আমরা সকাল থেকে যত কথা বলি রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত, এর বেশিরভাগ কথা এই 6টা টেন্সের ভিতরে থাকে। তো এই 6টি টেন্স আমরা খুব ভালোভাবে শিখবো। আমি তোমাদের প্রথমে একটা কথা বলেছি যে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। অর্থাৎ এখানে ইংরেজি ভাষাটা শিখতে গেলে আমাদের যা যা লাগবে আমরা তাই শিখবো। এছাড়া অতিরিক্ত কোনো কিছু শিখে আমাদের মাথায় বোঝা বাড়াবো না। এবার দেখো, এখানে কি বলা হচ্ছে? সম্ভাবনা, অনুমতি, বাধ্যবাধকতা, বিভিন্ন প্রয়োজনীয়তা প্রকাশে এই মডেল সেমি মডেলের ব্যবহার হয়। যেমন, সেই স্কুলে যেতে পারে, এই বাক্যটা তুমি কোনো টেন্স দিয়ে করতে পারবা না। কি বললাম? সেই স্কুলে যেতে পারে, এটা কিন্তু এখানে মডাল ভার্ব অর্থাৎ ক্যান ব্যবহার করতে হবে। যেমন সেই স্কুলে যায়, হি গোস টু স্কুল। কিন্তু যখন বলবো সেই স্কুলে যেতে পারে, হি ক্যান গো টু স্কুল, এটার ব্যবহার কি হবে? হি ক্যান গো টু স্কুল, অর্থাৎ সেই স্কুলে যেতে পারে। তো এইভাবে এখানে দেখা যাচ্ছে যে ইংলিশে মোট কতটি মডাল ভার্ব রয়েছে বলতো? ইংলিশে এখানে দেখো মোট 18টি মডাল ভার্ব রয়েছে। কতটি রয়েছে? 18টি মডাল ভার্ব রয়েছে। মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব রয়েছে, যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, বি, সাপোজ টু। এইভাবে মোট 18টি মডাল রয়েছে। আমরা ধীরে ধীরে মডাল ভার্বের ব্যবহারগুলোও দেখবো। এই 18টি মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার জানা থাকলে আমরা 18টি বাক্য তৈরি করতে পারবো। আমাদের মনের ভাব প্রকাশের জন্য 12টি টেন্স এবং 18টি মডাল ভার্ব ব্যবহার যদি জানা থাকে, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা খুব ভালোভাবে লিখতে এবং পড়তে পারবো। মডাল ভার্ব দিয়ে কয়েকটি বাক্য এখানে দেওয়া আছে, দেখো বাক্যগুলা কেউ পড়তে পারবা? রুদ্র একটু পড়ো তো এই বাক্যগুলা, আমরা খুব ভালোভাবে একটু পড়তে থাকি। আই ক্যান গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি, পড়ো। আই ক্যান গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি। আই কুড গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারতাম। আই মে গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি। আই মাইট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারতাম। আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম। আই ইউজ টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে অভ্যস্ত ছিলাম। আই মাস্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই নিড টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া প্রয়োজন। ধন্যবাদ। আমার স্কুলে যাওয়া প্রয়োজন, এখানে কি তুমি কোনো টেন্স দিয়ে করতে পারবা? পারবা না। এখানে কিভাবে করতে হবে দেখো, বাক্যটা আই নিড টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া প্রয়োজন। আই নিড টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া প্রয়োজন। তো আমরা সব কথা টেন্স ব্যবহার করে বলতে পারবো না। এখানে মডাল, সেমি মডালের ব্যবহার করতে হবে। সেই মডালগুলো কি? 18টি এর মতো মডাল রয়েছে। সেই মডালগুলো দেখো, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এগুলার ব্যবহারও কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। কেন দেখতে হবে দেখো, এখানে আরো কিছু বাক্য আছে। আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। আই ওয়াজ টু গো টু স্কুল, আমাকে যেতে হতো। দেখো, এইভাবে যদি কেউ বলতে চাও যে আমাকে স্কুলে যেতে হয়, এটা কোনো টেন্স দিয়ে তুমি করতে পারবা না। কিভাবে করতে হবে? আই অ্যাম টু গো টু স্কুল, এখানে অ্যাম টু এর ব্যবহার করতে হবে। অ্যাম টু, ইজ টু, আর টু।
আমাকে স্কুলে যেতে হতো, আই ওয়াজ টু গো টু স্কুল। আমার স্কুলে যাওয়ার কথা, আই অ্যাম সাপোজ টু গো টু স্কুল। আমার স্কুলে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো টু স্কুল। অর্থাৎ কি হলো, আমার স্কুলে যাওয়ার কথা ছিল। তো এইভাবে দেখো এই বাক্যগুলো আমরা তৈরি করব। তারপর আরো কিছু বিষয় এখানে দেখানোর চেষ্টা করছি। যেমন যে কোনো বিষয়ের উপর কথা বলতে গেলে আমাদের আগে এটা বুঝতে হবে যে কোন ধরনের সময় বা টাইম, অর্থাৎ কোন ধরনের টেন্স আমরা ব্যবহার করব। যেমন আমি তোমাকে বললাম যে মনে করো তোমার স্কুল থেকে গতকাল পিকনিকে গিয়েছিল, শিক্ষা সফরে। তো আমি বললাম যে এইটার উপরে একটা প্রেজেন্টেশন দাও, এইটার উপরে একটা প্রেজেন্টেশন দাও। তো এইটা স্কুল থেকে পিকনিকে গিয়েছিল কবে? গতকাল। কবে গিয়েছিল? গতকাল। অর্থাৎ ওই বিষয়ের উপরে প্রেজেন্টেশন দিতে গেলে আমাকে প্রত্যেকটি কথা কিন্তু পাস্ট টেন্সে বলতে হবে। পাস্ট টেন্স মানে কি? অতীতকাল। এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে বলা যাবে না। তো আমি কি বললাম যে কথা বলতে গেলে আমাকে আগে টেন্সটি ধরতে হবে, যে আমি কোন টেন্সে কথা বলবো। বোঝা যাচ্ছে যে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা আছে, অর্থাৎ আপনাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে উত্তর দিতে হবে। যদি পাস্ট টেন্সে লেখা থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে উত্তর দিতে হবে। আমরা যদি একটা স্যাম্পল অ্যান্সার দেখি তাহলে বুঝতে পারবো। আমরা সর্বপ্রথম আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত কিছু শব্দ সম্পর্কে ধারণা নিব, দৈনন্দিন জীবনে ব্যবহার করি। যেমন কি গেট আপ, দেখো কিভাবে একটা প্রেজেন্টেশন দিতে হয়। প্রথম ক্লাসেই প্রেজেন্টেশন দেওয়া শিখে যাবে। গেট আপ শব্দের অর্থ হচ্ছে ওঠা, অস শব্দের অর্থ হচ্ছে ধৌত করা, টেক শব্দের অর্থ হচ্ছে নেওয়া, এভলিউশন শব্দের অর্থ হচ্ছে অজু। তারপর দেখেন রিফ্রেশ শব্দের অর্থ হচ্ছে সতেজ করা, স্টার্ট শুরু করা, কাম ব্যাক ফিরে আসা, স্পেন্ড সময় কাটানো, গো শব্দের অর্থ যাওয়া। এই শব্দগুলা ব্যবহার করে আমি একটা প্রেজেন্টেশন লিখবো। কি লিখলাম? আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল। কত সুন্দর একটা শুরু হলো না, যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল। আই এম সাকিব বিফোর ইউ, এখানে যার যার নাম ব্যবহার করতে হবে। আই এম লাইবা, আই এম রুদ্র, আই এম সূর্য, বিফোর ইউ মানে আপনাদের সামনে, সামনে আমি অমুক। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি আমার অনুভূতি ব্যক্ত করতে পেরে খুবই খুশি। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি কিছু বলবো আমার দৈনন্দিন জীবন সম্পর্কে। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এই যে দেখো গেট আপ, এই গেট আপটা কিন্তু আমার এখানে লেখা আছে, প্রথমেই আছে। গেট আপ মানে কি বলতো? জেগে ওঠা। জেগে ওঠা বা ওঠা, এই জায়গাটা লক্ষ্য করে, এই যে গেট আপ শব্দের অর্থ হচ্ছে ওঠা। এই যে একটু বড় করে দিলাম, গেট আপ শব্দের অর্থ কি? ওঠা। তো আমার এই প্রেজেন্টেশনের ভিতরে প্রথমে গেট আপ ব্যবহার করেছে। আই গেট আপ আর্লি ইন দা মর্নিং এভরিডে, দেন আই ব্রাশ মাই টিথ, এখানে ব্রাশ শব্দের অর্থ ব্রাশ করা। দেন আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলুশন ফর ফজর প্রেয়ার, আমি আমার হাত মুখ ধুই, তারপর আমি আমার ফজরের প্রেয়ার করি। আফটার দ্যাট ডু সাম এক্সারসাইজ, তারপর আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। Then I get ready to go to school, office or college at 9:30 a.m. Then I start my work, তারপর আমি আমার কাজ শুরু করি। Then I take lunch at 2 p.m. After that I came back from office at 5 p.m. এখানে অফিসের জায়গায় তোমরা লিখবা স্কুল। Then I spend some times with my family. Then I learn English for 1 hour. Then I have my dinner at 10 p.m. Then I go to bed for sleeping at 11 p.m. That's all about my activities. Thanks for patient sharing. থ্যাঙ্কস ফর প্যাশন শেয়ারিং, এটার অর্থ কি? অর্থাৎ মানে এটা ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। দেখো তাহলে এই যে নিজের একটা বর্ণনা দিলাম কি, শুধু এই ভার্ব গুলো ব্যবহার করে। এই যে ওয়াশ মানে ধৌত করা, টেক মানে নেওয়া, এভলিউশন শব্দের অর্থ অজু, অর্থাৎ এই শব্দগুলা ব্যবহার করে আমি একটা প্রেজেন্টেশন দিতে পারি। তো ভার্বের ব্যবহার যদি তোমরা জানো, এই প্রেজেন্টেশন তোমরা তৈরি করতে পারবে, এটা তোমরা দিতে পারবে। তো একদিনে যদি আমি বেশি কিছু শিখাই এটা মাথায় থাকবে না, তোমাদের জন্য অনেক বেশি প্রেসার হয়ে যাবে। তো আজ বেশি কিছু শিখাবো না, পরের ক্লাসে আমরা আজকে যেখানে শেষ করলাম পরের ক্লাসে ঠিক এই জায়গা থেকে শুরু করব। ততক্ষণ সবাই ভালো থাকো, সবাই হাসি খুশি থাকো, সবাই সুস্থ থাকো। আর কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিও। আজকে পরপর 3 থেকে 4টি ক্লাস নিয়েছি, আমি এখন অনেক ক্লান্ত হয়ে গেছি। সবার সঙ্গে পরে আবার কথা হবে। ভালো থেকো লাইবা। তারপরের ক্লাসটা কিবার আমার লিংক দিয়ে দিবেন? হ্যাঁ আমি রুটিন জানিয়ে দেবো, এখন দিয়ে দিব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।